সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা জানেন, গত 27শে মে 2024 তারিখে প্রবল ঘূর্ণিঝড় রিমেরে সৃষ্ট জলোচ্ছ্বাসে ভেসে গেছে দেশের আক্রান্ত উপকূলীয় 19 জেলা, পার্বত্য 3 জেলা ও সিলেট বিভাগে মৎস্য ঘের ও খামারের প্রায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার তথ্য মতে 1000 কোটি টাকার মাছ ভেসে যায়। পরে আপনার সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে আপনার বন্যার যে ফ্লাড যেটি হয়েছে সেটি সহ, আর রিমেলের যে জলোচ্ছ্বাস হয়েছে 1000 কোটি টাকার মাছ ভেসে যায় এবং ভেঙে যায় হাজার হাজার মৎস্য ঘের ও খামার, যার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 4000 কোটি টাকা। এমনিতে গত 22শে মে 2024 তারিখ হতে সাগর ও নদীর মোহনার 65 দিনের সরকারি নিষেধাজ্ঞায় মাছ ধরা বন্ধ। তার উপর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, যাহা নিবন্ধিত অনিবন্ধিত জেলেদের উপর মরার উপর খাড়ার ঘা। গত প্রথম সপ্তাহ পেরিয়ে গেল, ব্যাপক ক্ষতিগ্রস্ত দেশের 1/5 জনগোষ্ঠীর পুনর্বাসনে সরকারি কোনো কার্যকর উদ্যোগ বা পদক্ষেপ গ্রহণ করেনি, যাহা অতি দুঃখ ও বেদনাদায়ক। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এমনি ভয়াবহ মূল্যস্ফীতি, আগে যে টাকা দিয়ে মানুষ খাবার কিনত সেই টাকা এখন দ্বিগুণ লাগে, ডাবল অর্থ দিয়ে মানুষকে খাবার কিনতে হয়। এবং খাদ্যপণ্যের যে মূল্যস্ফীতি সেটা 11 ছুঁই করছে। আর সামগ্রিক যে খাদ্যপণ্য এবং সামগ্রিক যে মূল্যস্ফীতি সেটা 9-এর উপরে। এর মধ্যে এই প্রবল ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের মধ্যে এত মাছ, 4000 কোটি টাকার যদি মাছ ভেসে যায়, তাহলে পুষ্টির যে দরকার মানুষের শরীরে, সেই পুষ্টি লাভের উপায় থাকবে না। কারণ সাধারণ এবং নিম্ন আয়ের মানুষ, তার কাছে যেমন গরুর মাংস কিংবা খাসির মাংস কেনা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে, এখন মাছ কেনাও তাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে। বন্ধুরা, গত 27শে মে 2024 তারিখে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে ভেসে গেছে হাজার হাজার কোটি টাকার মাছ এবং ভেঙে গেছে ঘের ও ভেসে গেছে পুকুর। মৎস্য খামারিদের ভাগ্যে নেমে এসেছে মহাবিপর্যয়। তাদের বর্তমান অবস্থা অবর্ণনীয় ও দুর্বিষহ। উপকূলীয় 19টি জেলার কক্সবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, শরীয়তপুর, গোপালগঞ্জ 107টি উপজেলার মৎস্য খামারিদের যে ক্ষতি হয়েছে, সে ক্ষতি কাটানোর একমাত্র উপায় আর্থিক সহায়তা প্রদান। দ্রুত অর্থ না পেলে খামারিদের ঘের ও পুকুর সংস্কার সহ মাছের পোনা ছাড়ার কোনো বিকল্প পথ থাকবে না। খামারিরা বেশিরভাগ ব্যাংক ও অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে মাছ চাষ করে। এই অবস্থায় 19টি জেলায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের ক্ষতি কাটিয়ে ওঠার লক্ষ্যে জরুরি ভিত্তিতে সরজমিনে পরিদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। বন্ধুরা, এ বিষয়ে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম একটি সংক্ষিপ্ত তাদের তথ্য আপনাদের সামনে তুলে ধরবে। আমি পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত জেলাসমূহের ক্ষয়ক্ষতির আনুমানিক চিত্র উপস্থাপন করলাম। 1. বাগেরহাট জেলার মৎস্য খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 225 কোটি টাকার অধিক। এছাড়াও সুন্দরবন দুবলার 4টি চরে জেলেদের শুটকি পল্লী নষ্ট হয়েছে প্রায় 40,000 কুইন্টাল, যার বাজার মূল্য প্রায় 30 কোটি টাকা।
খুলনা জেলার মৎস্য খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ 168,53,50,000 টাকা। সাতক্ষীরা মৎস্য খাতের ক্ষয়ক্ষতির পরিমাণ 125 কোটি টাকার মতো। ভোলা জেলার মৎস্য খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 30 কোটি টাকার মতো। বরিশাল জেলার মৎস্য খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 31 কোটি টাকার মতো। ফিরোজপুর জেলার মৎস্য খাতের ক্ষয়ক্ষতির পরিমাণ 11 কোটি টাকার মতো। জালুকাঠি জেলার মৎস্য খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 80 কোটি টাকার মতো। বরগুনা জেলার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 90 কোটি টাকার মতো। পটুয়াখালী জেলার মৎস্য খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 82 কোটি টাকার মতো। গোপালগঞ্জ জেলার মৎস্য খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 21 কোটি টাকার মতো। কক্সবাজার জেলার ব্রেগের সুটকি মহাল সহ ক্ষয়ক্ষতির পরিমাণ 170 কোটি টাকার মতো। চট্টগ্রাম জেলার 4টি উপজেলার মৎস্য খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 22 কোটি টাকার মতো। নোয়াখালী জেলার মৎস্য খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1.5 কোটি টাকার মতো। চাঁদপুর জেলার ক্ষয়ক্ষতির পরিমাণ মৎস্য খাতে প্রায় 15 কোটি টাকার মতো। লক্ষ্মীপুর জেলার মৎস্য খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 3 কোটি টাকার মতো। ফেনী জেলায় মৎস্য খাতের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 4 কোটি টাকার মতো। সুনামগঞ্জে প্রবল বর্ষণ ও বন্যায় মৎস্য খাতের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 25 কোটি টাকার মতো। মৌলভীবাজারে প্রবল বর্ষণ ও বন্যায় মৎস্য খাতের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 16 কোটি টাকার মতো। মাদারীপুরে প্রবল বর্ষণ ও বন্যায় মৎস্য খাতের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1.5 কোটি টাকার মতো। না, এছাড়াও শরীয়তপুর, যশোর, নড়াইল, পার্বত্য চট্টগ্রামের 3টি জেলায় 10 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। মৎস্য খাতে ও উপকূলীয় 6টি জেলায় নৌযান, ট্রলার ও জলযানের ক্ষতি হয়েছে 5,041টি, যার বাজার মূল্য 697 কোটি টাকা। এই প্রেক্ষাপটে আমরা কিছু দাবি দিয়েছি সরকারকে। আমি সংক্ষেপে দাবিগুলি পড়তেছি। এক, অতি দ্রুত সময় নিরপেক্ষ জরিপের মাধ্যমে জেলা, উপজেলা, ইউনিয়ন ভিত্তিক ক্ষতিগ্রস্ত মৎস্য ঘের, ট্রলার ও খামার মালিকদের প্রকৃত তালিকা প্রণয়ন এবং জনসম্মুখে প্রকাশ। 2, মৎস্য চাষীদের ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ঋণের কিস্তিসহ নতুন প্রণোদনা ঋণ প্রদান করা। 3, পূর্ববর্তী ঋণের সকল সুদ মওকুফ করা। 4, ক্ষতিগ্রস্ত মৎস্য ঘের ও খামার মালিকদের সরকারি ব্যবস্থাপনা বিনামূল্যে পর্যাপ্ত রেণু ও মৎস্য খাদ্য বিতরণ করা। 5, ত্রাণ বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি পরিহার করা। আমরা অত্যন্ত পরিতাপের বিষয় এই যে গত 1 সপ্তাহ অতিক্রান্ত হলেও সরকারের পক্ষ থেকে উপরোক্ত বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং উপরোক্ত দাবিসমূহ বাস্তবায়নের জোর আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। সাংবাদিক বন্ধুরা, গণতন্ত্রকে অস্বীকার করে ডামি সরকার রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে আওয়ামীকরণের মাধ্যমে জনগণকে কৃতদাস বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী ফ্যাসিজমের ছায়া উপছায়া দেশের উপর বিস্তার লাভ করেছে। আওয়ামী লীগ কখনোই জনকল্যাণে ইতিবাচক রাজনীতি করেনি। খুন, রক্তপাত, সহিংসতা, দখল, টাকা পাচার আর অনর্গল মিথ্যা কথা বলাই আওয়ামী লীগের রাজনীতি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আজই বলেছেন, আজিজ বেনজির আমাদের লোক নয়। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কেউ দুর্নীতিবাজ নয়। ওবায়দুল কাদের সাহেবকে বলতে চাই, আপনি কি ডানে বামে তাকিয়ে কথা বলছেন, নাকি আপনাদের স্বভাবসুলভ ডাহা মিথ্যা কথা বলার যে অভ্যাস, সেই অভ্যাস অনুযায়ী আপনারা কথা বলছেন? আপনার কথাই যদি ঠিক হয় তবে আপনাদের ডামি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলাটি 15টি মামলা হয়েছিল কিভাবে, এবং সেই মামলাটি কিন্তু দিয়েছে তাদেরই লোকরা। মঈনুদ্দিন ফখরুদ্দিন, যাদেরকে আওয়ামী সরকার বর্তমান ডামি এবং দখলদার সরকারের প্রধানমন্ত্রী বলেছেন তাদের আন্দোলনের ফসল, এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসতে তাদের সকল অপকর্ম তিনি মাফ করে দেবেন এবং দিয়েছেনও তাই। তারা কিন্তু ওনার নামে 15টি মামলা দিয়েছে এবং
অধিকাংশ শীর্ষ নেতার নামে সেই মামলাটি দেওয়া হয়েছে এবং এর আগেও তারা যখন বিভিন্ন সময় ক্ষমতা ছিলেন তাদের বহু দুর্নীতির মামলা পরবর্তীতে ক্ষমতার জোরে সেগুলোকে করেছে, মামলাগুলো প্রত্যাহার করেছে। কিন্তু দেশে যদি ন্যায় বিচার থাকতো, আইনের শাসন থাকতো, বিচার বিভাগের স্বাধীনতা থাকতো, এদের টপ টু বটম কারাগারেই থাকতে হতো সবাইকে। বন্ধুরা, আজিজ বেনজির আমাদের লোক নয়। কাদের লোক? একটা মানুষ এমনি তো আগে যা ছিলেন বিভিন্ন পদে, এসপি ছিলেন, ছিলেন, কিন্তু অত্যন্ত একটি সরকারের খুব ট্রাস্টেড লোক না হলে, বিশেষ করে আওয়ামী লীগের সরকার, ওই কোনো অফিসে একটা পিয়ন নিতে গেলেও তার পরিবার আওয়ামী লীগ করে কিনা সেটার পুলিশ ভেরিফিকেশন করে তারা নেয়। পুলিশের কমিশনার নিয়োগ দিবেন কি অন্য দলের লোক, চিন্তাধারার লোককে দেবেন? আবার র্যাবের ডিজি বানাচ্ছেন তাকে, আবার তিনি পুলিশের আইজি। কথা বলেছেন তিনি যখন বিএনপি কোনো কর্মসূচি ঘোষণা করে, এই ব্যক্তি বলেছেন তোমাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে কি হাডুডু খেলার জন্য? আপনারা নিশ্চয়ই সাংবাদিক বন্ধুরা আপনাদের মনে আছে। সেই লোককে এখন ঘাট থেকে নামাচ্ছেন কেন? আর ঘাড়ে বহন করতে পারছেন না, খুব ভারী লাগছে। এই আজিজ সাহেব বলেছেন যে স্বাধীনতার পর থেকে এত স্বচ্ছ নির্বাচন নাকি হয়নি। 2018 সালের নিশিরাতের নির্বাচনকে সেনাবাহিনীর প্রধান, কোনো সেনাবাহিনীর প্রধান কখনোই রাজনৈতিক কোনো বক্তব্য দেয়নি। ব্যতিক্রম হচ্ছে আজিজ সাহেব, এবং তিনি একটি সরকারের পক্ষে, একটা অন্যায়ের পক্ষে, একটা অবৈধ নির্বাচনের পক্ষে, দিনের ভোট যেটি রাত্রে হয়েছে সেইটার পক্ষে তিনি সাফাই গেয়েছেন। সেই লোক এখন আপনাদের তার কোনো দায় আপনারা এখন কাঁধে নেবেন না। আর বলছেন যে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এরা কেউ নন, আর কি বলে যে দুর্নীতিবাজ নন। বন্ধুরা, আপনারা সবাই জানেন শীর্ষ নেতা মরহুম আব্দুল জলিল, শেখ সেলিম, আপনি নিজে অর্থাৎ ওবায়দুল কাদের সাহেব নিজে এবং আপনাদের ঘনিষ্ঠ ব্যবসায়ী নেতারা গোয়েন্দাদের নিকট কে স্বীকারোক্তি দিয়েছিলেন? এটাকে ভুলে গেছেন? এটা তো ভুলে যাননি। জলিল সাহেব কি বক্তব্য দিয়েছেন, শেখ সেলিম সাহেব কি বক্তব্য দিয়েছেন, কার কথা বলেছেন? আপনারা আপনাদের নেত্রীকে আপনাদের স্বীকারোক্তিতেই দুর্নীতিবাজ বলেছেন, আপনাদের স্বীকারোক্তিতে। গোয়েন্দাদের কাছে আপনারা সেটি বলেছেন, কিন্তু তারপরে এখন বলছেন শীর্ষ নেতারা কেউ দুর্নীতিবাজ নয়। ওবায়দুল কাদের সাহেবের কথাই যদি ধরে নেয়, তাহলে শীর্ষ নেতারা না হলে তাহলে মাঝারি নেতারা দুর্নীতিবাজ? না হলে এত টাকা পাচার হলো কি করে? ঋণ খেলাপি প্রায় 1,56,000 কোটি টাকা ঋণ খেলাপি, এবং এই যারা ঋণ খেলাপি তারা নিয়ম বহির্ভূতভাবে বেআইনিভাবে ব্যাংক থেকে লোন নিয়ে তারা স্বেচ্ছায় ঋণ খেলাপি হয়েছে। এরা সব আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোক। তো সবই তো আপনাদের লোক। আর এই যারা ব্যবসায়ীরাও নিয়েছেন যে হাজার হাজার কোটি টাকা, 1,56,000 কোটি টাকা ঋণ খেলাপি, এবং সব মানে একেবারে রুই কাতলা ব্যবসায়ীরা। তো এই ব্যবসায়ী তো ঋণ ব্যাংক থেকে তো এমনি নেননি, ওই আওয়ামী লীগের শীর্ষ নেতাদের টেলিফোনে ব্যাংক তাদেরকে দিয়েছে। ব্যাংক তো একটা নিয়ম কানুনের মধ্যে চলে, তো এটা কিভাবে আপনার এত এত লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি হতে পারে? বন্ধুরা, আপনাদের কর্মচারীদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর বের হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বেনজির যখন বন্দুকের ভাষায় কথা বলতেন, তখন তো বেনজিরকে অস্বীকার করেননি। বেনজির আজিজদের বিকট দুর্নীতির দায় আপনারা কখনোই এড়াতে পারবেন না। এ দায় সরকারের, এ দায় রাষ্ট্রের। বন্ধুরা,
সাংবাদিক বন্ধুরা, ক্ষমতা দখলে রেখে অনন্তকাল অবৈধভাবে ক্ষমতায় থাকার অসৎ অভিপ্রায়ে বিএনপি নেতাকর্মীদের বিনাশ করার জন্য শেখ হাসিনা তার প্রতিহিংসা চরিতার্থ করতে বেনজির আজিজদের ব্যবহার করার পাশাপাশি বড় হাতিয়ারে পরিণত করেছেন বিচার বিভাগকে। যে বিচারালয় ছিল মানুষের শেষ আশ্রয়স্থল, সেই বিচারাঙ্গনকে পরিণত করা হয়েছে আওয়ামী স্বর্গ আর বিরোধীদের জন্য আতঙ্কপুরী, প্রেতপুরী। তাদের নিজেদের লোকদের জন্য এক আইন, 7 খুন মাপ, আর বিরোধীদের জন্য গণভবনের ফরমাইশি নির্দেশে অনুযায়ী চলে বিচার কার্যক্রম। তারা জামিনও পাবে না, বিনা দোষে তাদের সাজা ভোগ করতে হবে। বিচারকদের আসনে বসানো হয়েছে বাছাই করা দলীয় লোকজন। বিচারের বাণী আক্ষরিক অর্থেই এখন নীরবে নিভৃতে না, প্রকাশ্যেই কান্নাকাটি করছে। বন্ধুরা, সাবেক ছাত্রদল নেতা, আমি কয়েকটি ঘটনার কথা উল্লেখ করছি, অল্প কয়েকটি ঘটনা। সাবেক ছাত্রদল নেতা, শরীয়তপুর 3, গোসাইরহাট, ডামুড্ডা, ভেদরগঞ্জ আসনের 2018 সালে যিনি আমাদের প্রার্থী ছিলেন, জনপ্রিয় প্রার্থী মিয়া নুরুদ্দিন অপুকে গত প্রায় 5.5 বছর কারারুদ্ধ করে রেখে তার উপর চলছে সরকারের সর্বোচ্চ মহলের প্রতিহিংসা পরায়ণতার চরম হিংস্রতা। গুরুতর অসুস্থ অপুর জীবন হুমকির মুখে ফেলা হয়েছে। বিভিন্ন সাজানো মামলায় কারাগারে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে অপুকে। যেসব মিথ্যা মামলায় অপুকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে তার কোনোটি প্রমাণ করতে পারেনি আজ্ঞাবহ আদালত। যে মামলায় তাকে আটক রাখা হয়েছে, একই ধারার মামলায় আওয়ামী লীগের নেতা, সন্ত্রাসী, লুটেরা ব্যবসায়ীরা জামিনে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আর অপুর মামলায় জামিনের শুনানি করার তারিখও দিচ্ছে না আদালত। 2023 সালের 19 ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগ জামিন দিয়েছিলেন অপুকে, কিন্তু ডামি সরকারের সরাসরি নির্দেশে সেই আদেশ চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ আপিল করে। এর 24 দিনের মাথায় গত বছরের 14 মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার জামিন স্থগিত করে দেয়। এরপর গত 1 বছর 2 মাস আদালতে অনবরত ধর্ণা দেওয়া হলেও জামিন শুনানির সময় দিচ্ছে না আদালত, বরং তাকে এই মিথ্যা মামলায় ফরমাসি সাজা দেওয়ার প্রক্রিয়ায় উঠে পড়ে লেগেছে। রাজনীতির প্রতিহিংসা, জিঘাংসার নির্মম বলি নুরুদ্দিন অপু। 2018 সালের নিশিরাতের ভোট ডাকাতির 6 দিন আগে 23 ডিসেম্বর শরীয়তপুর, গোসাইরহাট, ডামুড্ডা, ভেদরগঞ্জ আসনের বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন অপুর প্রচার মিছিলে হামলা করে প্রাণনাশের চেষ্টা চালায় আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা। গোসাইরহাট উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনের সড়কে এই নারকীয় হামলা চালিয়ে মিয়া নুরুদ্দিন অপুর মাথা ফাটিয়ে দেয় এবং গোটা শরীর থেতলে দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হলে মাথায় 17টি সেলাই দিতে হয়। একবারে মৃত্যুর হাত থেকে বেঁচে আসে নুরুদ্দিন অপু। এরপর মামলা, বিচার এবং তার জামিন নিয়ে নানা টাল বাহানা করা হচ্ছে। হাইকোর্ট জামিন দিচ্ছে, আবার সরকারের নির্দেশে, সরকারের হস্তক্ষেপে আপিল বিভাগ তাকে তার সেই জামিনটাকে স্থগিত করে দেয়। এটা সম্পূর্ণরূপে সরকারের কথায়, শেখ হাসিনার কথায় আজকে অন্য সমস্ত প্রতিষ্ঠান যেমন চলছে, বিচারালয়, আদালতও সেখান থেকে ব্যতিক্রম নয়। সে চিকিৎসাধীন থাকাকালীন অবস্থাতেই তাকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে সে এখন পর্যন্ত কারান্তরীণ রয়েছে। মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে দীর্ঘদিন কারাগারে আটকিয়ে জামিন না দেওয়া অমানবিক ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। বন্ধুরা আমার, গতকাল নেত্রকোনা জেলাধীন কেন্দ্রীয় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ মতিন রুমান ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রোমান আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন আহমেদ, নান্দিকোনা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোমেন, যুবদল নেতা মোহাম্মদ জহিরুল, 5 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ মুখলেস মিয়া, যুবদল নেতা মোহাম্মদ সাদ্দাম মিয়া, বিএনপি নেতা মোহাম্মদ হারুন মিয়া ও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মেহেদি হাসান রবিন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একটি মিথ্যা মামলায় আদালতে জামিন চাইতে গেলে আজ্ঞাবহ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। 29 মে 2024 তারিখে রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুল রাজধানীর পল্টন থানার একটি মিথ্যা মামলায় আদালতে জামিন চাইতে গেলে আজ্ঞাবহ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। টুটুলের বাড়ি রাজশাহী, সে রাজনীতি করে রাজশাহী, সে ছাত্রদলের নেতা ছিল রাজশাহীতে, প্রেসিডেন্ট ছিল, সে যুবদলের এখন সেক্রেটারি, সদস্য সচিব,
তাকে পল্টনের থানার একটি মামলায় দিয়ে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। এই হচ্ছে সরকারের আইন প্রশাসন, এই হচ্ছে বাংলাদেশের কিম্ভূত কিমাকার সরকার। কিসের আইনি প্রক্রিয়া? সব আওয়ামী প্রক্রিয়া, সব গোপালগঞ্জ প্রক্রিয়ায় বিএনপির নেতাকর্মীদের কারাগারে নেওয়া হয়, সাজা দেওয়া হয় এবং জামিন নামঞ্জুর করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমানকে 28 মে 2024 তারিখে রাতে কল্যাণপুর থেকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে যায়। বন্ধুরা আমার, এই তুলে নিয়ে যাওয়া এক ভয়ঙ্কর বিষয়। আমরা ইতিমধ্যে এই বিষয়টি বলেছি। এই ভয়ঙ্কর আতঙ্কজনক সর্বনাশা ঘটনা শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী থামাচ্ছে না, তারা অব্যাহত রেখেছে। কোনো গুম চিরদিনের জন্য নিরুদ্দেশ, কোনো গুম শিকার যারা হয়েছেন তারা কয়েকদিন পর তাদের লাশ পাওয়া গেছে, আবার কিছু গুম হয়তো 5 মাস 6 মাস পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এখন আবার গুম করে বেশ কিছুদিন আটকে রেখে তাকে হাজির করা হয় আদালতে। এই প্রচেষ্টা শুরু হয়েছে। বন্ধুরা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব একটি মিথ্যা মামলার ফরমাশি রায়ে অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবৎ সাতক্ষীরা কারাগারে অন্তরীণ আছেন। তিনি এখন শারীরিকভাবে গুরুতর অবস্থায়। কারা কর্তৃপক্ষ কোনো ধরনের চিকিৎসা, সে একজন এমপি, সে একটি জেলার প্রেসিডেন্ট বিএনপির মতো একটি রাজনৈতিক দলের এবং একজন বলিষ্ঠ এমপি হিসাবে পার্লামেন্টে তার সোচ্চার বক্তব্য নিশ্চয়ই দেশবাসী ভুলে যায়নি। সেই হাবিবুল ইসলাম হাবিবকে ইচ্ছাকৃতভাবে যন্ত্রণা দেওয়ার জন্য শারীরিকভাবে নিপীড়ন করে কারাগারে তার যাতে জীবন চলে যায়, কারাগারে যাতে তার মৃত্যু হয়, সেই গভীর নির্লক্ষ্য অনুযায়ী হাবিবুল ইসলাম হাবিবকে আপনার কারাগারে তার কোনো চিকিৎসা দেওয়া হয়নি এবং তাকে বহু বলার পরে তার অবস্থা যখন অত্যন্ত সঙ্গীন, তাকে হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসা শেষ না হতেই আবার তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। বন্ধুরা, তার উন্নত চিকিৎসার ব্যবস্থা না হলে, তার কিছু হলে এই দায় কারাগারের কর্তৃপক্ষ এবং সরকারকেই নিতে হবে। অত্যন্ত দুর্ব্যবহার করেন কারা কর্তৃপক্ষ একজন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বিরুদ্ধে। গত 23 মে 2024 তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আখাউড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম প্রকাশকে রাত 12টার সময় পুলিশ বিনা কারণে গ্রেপ্তারের পর নির্যাতন করে। পরবর্তীতে ভোরবেলায় তার শারীরিক অবস্থা প্রচণ্ড খারাপ হলে আখাউড়া উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায় এবং উপজেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ তার অবস্থা সংকটাপন্ন দেখে জেলা সদর হাসপাতালে রেফার করে, কিন্তু জেলা হাসপাতাল কর্তৃপক্ষ তার অবস্থা দেখে ভর্তি নেয়নি। পরবর্তীতে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে আসা হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন অবস্থা গিয়েছে। তাহলে দেখুন বিএনপির নেতাকর্মীদের কি পরিণতি, পুলিশকে কিভাবে লেলিয়ে দেওয়া হয়েছে। এবং এটা করা হয় স্থানীয় এমপি এবং মন্ত্রী, আইনমন্ত্রীকে সন্তুষ্ট করার জন্য। এই ওসি বা পুলিশ কর্মকর্তারা যারা করছে, তারা মনে করছে যে আইনমন্ত্রী সন্তুষ্ট থাকলে আমার আর কিছু লাগবে না, যত পারি আমি টর্চার করব, উৎপীড়ন করব, তার পায়ের নখ তুলে ফেলবো, তার হাতের নখ তুলে ফেলবো, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেবো, আমার কিছু হবে না। আর এর বিনিময়ে আমি এলাকা থেকে কোটি কোটি টাকা উপার্জন করব। কিন্তু বেনজিরের পরিণতি আরো বিভিন্ন, আমরা জেলা পুলিশ কর্মকর্তাদের যে পরিণতি দেখছি, সেই পরিণতির কথা আমি স্থানীয় পুলিশ কর্মকর্তাদেরকে স্মরণে রাখতে অনুরোধ করব। একজন এসপি সাহেব বাড়ি বানিয়েছেন বলে 60 কোটি টাকা, মানে পৃথিবীর সমস্ত গালগপ্প, সমস্ত রূপকথা, ফ্যান্টাসি সবকিছু অতিক্রম করে যাচ্ছে বাংলাদেশের এই প্রশাসনের কর্মকর্তাদের কাহিনী। বন্ধুরা,
27 মে 2024 তারিখে মৌলভীবাজার জেলাধীন কুলাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ প্রিন্স সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সুমন আহমেদ ও সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাহেল আহমেদ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জেলা আদালতে আত্মসমর্পণ করলে আজ্ঞাবহ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে গ্রেপ্তারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তির জোর আহ্বান জানাচ্ছি। এখানে যাদের নাম বলেছি, যাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে আদালতে যারা আইনের প্রতি শ্রদ্ধা দিকে হাজির হতে গেছেন তাদেরকে কারাগারে প্রেরণ করেছেন, মিথ্যা মামলা এই সমস্ত মানে আইনি প্রক্রিয়ায় নেওয়া হয়েছে। আমি এই সমস্ত মিথ্যা মামলা তীব্র নিন্দা জানাচ্ছি। সেগুলো প্রত্যাহার করে সকল নেতৃবৃন্দ, বিএনপি সহ অঙ্গ সংগঠনের সারা দেশব্যাপী সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।